হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়ার্ড ফর জব। আজকে আমরা আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য বিশেষ একটা ক্লাস, যেটা হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস বা লিঙ্গ সচেতনতা, সেই টপিকের উপরে কিছু এমসিকিউ আলোচনা করব। প্রত্যেকেই জানো আপকামিং এক্সামের জন্য যে নতুন সিলেবাস দিয়েছে তার মধ্যে জেন্ডার অ্যাওয়ারনেস একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখান থেকে কিন্তু প্রশ্ন একদম ম্যান্ডেটরি রয়েছে। তো সেই কারণে এটা বিশেষ ক্লাস, যেখানে তোমরা দেখতে পাবে যে এই টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর কি হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, যে জেন্ডার কি? চারটে অপশন রয়েছে: জৈবিক পরিচয়, আইনি পরিচয়, মানুষের সামাজিক সামাজিক নির্ধারিত ভূমিকা এবং লিঙ্গ নির্ধারণ। তো জেন্ডার বলতে আমরা প্রত্যেকেই মনে করি যে পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, মানে পুরুষ বা মহিলা, কিন্তু সেটা না। সেটা কিন্তু লিঙ্গ। লিঙ্গ মানে সেটা পুরুষ অথবা নারী, যেটা তার জৈবিক বৈচিত্র্য হয়ে থাকে। কিন্তু জেন্ডার যেটাকে বলা হয়, সেটা মানুষের নির্ধারিত সামাজিক নির্ধারিত ভূমিকার মধ্যে পড়ে। মানে যে কোনো কাজ যেগুলো রয়েছে, জেন্ডার রোল, যে এই কাজটা ছেলেরা করে, এই কাজটা মেয়েরা করে। যেমন রান্না করা মেয়েদের কাজ, তো সেই জেন্ডার সেটা ফেমিনাইন জেন্ডার, এইভাবে কনসিডার করা হয়ে থাকে। সেখানে মনে রাখবে, জেন্ডার হচ্ছে মানুষের সামাজিক নির্ধারিত ভূমিকা, না কি কোনো লিঙ্গ নির্ধারণ। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝানো হয়? এটা আমরা প্রত্যেকেই দেখি যে লিঙ্গ বৈষম্য কথাটা ব্যবহার করা হয় জেন্ডার আনইকুয়ালিটি বা জেন্ডার যে ডিসক্রিমিনেশন কথাটা বলা হয়। সেক্ষেত্রে কি হয়, চারটে অপশন রয়েছে: লিঙ্গের ভিত্তিতে অসম আচরণ, নারী ও পুরুষের সমান অধিকার, শিক্ষাগত অধিকার এবং সামাজিক আচরণ। তো মনে রাখবে, লিঙ্গগত বৈষম্য কথাটার মানে হচ্ছে যে লিঙ্গের ভিত্তিতে অসম আচরণ, মানে কোনো একটা বিষয়ে পুরুষদেরকে প্রাধান্য দেওয়া, যে এই জায়গাতে শুধু ছেলেরাই কাজ করতে পারবে, এই কাজটা শুধু মেয়েরাই করতে পারবে, বা বিভিন্ন ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা হয়, সেটাকেই বলা হচ্ছে লিঙ্গ বৈষম্য। অর্থাৎ লিঙ্গের ভিত্তিতে যদি অসম আচরণ করা হয়, সেটাকেই বলা হয় লিঙ্গ বৈষম্য। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এবং এক্সামের জন্য রয়েছে বিশেষ প্র্যাকটিস সেট, যেখানে রয়েছে 24টা প্র্যাকটিস সেট মাত্র 120 টাকায়। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। এক্সাম কিন্তু আর বেশি দেরি নেই। এই প্র্যাকটিস সেট গুলো থেকে তোমরা কিন্তু 100% কমন যুক্ত স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তাহলে প্রতিদিন এই আমাদের যে ফ্রি ক্লাসেস রয়েছে সেগুলো তো তোমরা পাচ্ছই, তার সাথে সাথে এই প্র্যাকটিস সেটের সাথে কিন্তু তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে। আর এই প্র্যাকটিস সেটের মধ্যে যদি কোনো প্রশ্নে ডাউট থাকে, সেগুলো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা নিজেদের ডাউট সলভেশন কিন্তু করে নিতে পারো। তাহলে চলো আজকেই এটা পারচেজ করে নাও। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কি বলেছে। নিচের কোনটি লিঙ্গ বৈষম্যের কারণ? চারটে অপশন রয়েছে: সাংস্কৃতিক প্রথা ও কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজ গঠন, শিক্ষা ও অর্থনীতিতে অসম সুযোগ এবং উপরের সবকটি। তাহলে লিঙ্গ বৈষম্যের যে কারণ, অবশ্যই যে কুসংস্কার রয়েছে, যে ছেলেরা বাড়ির মধ্যে বাইরে কাজ করবে, মেয়েরা বাড়ির মধ্যে থাকবে, বিভিন্ন ধরনের যে কুসংস্কার প্রথা, সেগুলো কারণ। পিতৃতান্ত্রিক সমাজটাও কারণ, তার কারণ পিতৃতান্ত্রিক সমাজের ফলে বাড়ির যারা মেল মেম্বার হবে বা পিতা হবে, তিনি যা ডিসিশন নেবেন সেটাই হবে, ফলে সেটাও লিঙ্গ বৈষম্য। শিক্ষা ও অর্থনীতিতে অসম সুযোগ, বিভিন্ন জায়গায় শিক্ষাতে বা অর্থনীতিতে মহিলাদের সুযোগ দেওয়া হয় না, অর্থাৎ অসম সুযোগ দেওয়া হয়। এই তিনটেই কিন্তু লিঙ্গ বৈষম্যের একটা কারণের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। জেন্ডার স্টিরিওটাইপ বলতে কি বোঝানো হয়? চারটে অপশন রয়েছে: লিঙ্গগত আচরণ, সামাজিকভাবে পূর্বকল্পিত লিঙ্গগত ধারণা, পেশাগত দক্ষতা, না শিক্ষানীতি। তো জেন্ডার স্টিরিওটাইপ বলতে এটাই বোঝা যায় যে সমাজ কি করেছে, কিছু পূর্বকল্পিত লিঙ্গগত ধারণা দিয়েছে। যে যেমন নাচের কাজ শুধু মেয়েরাই করবে, রান্নার কাজ শুধু মেয়েরাই করবে, বাইরের আর্নিং শুধু ছেলেরাই করবে। তো এটাই হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপ। তো সামাজিকভাবে কিছু ধারণা দেওয়া রয়েছে যে এই কাজটা মেয়েদের জন্য, এই কাজটা ছেলেদের জন্য, সেটাকেই বলা হয় জেন্ডার স্টিরিওটাইপ। বর্তমানে এটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। মেয়েরাও এখন আর্নিং করছে, ছেলেরাও এখন রান্না বান্না সমস্ত কাজ করছে। পরবর্তী প্রশ্ন: সমান কাজের জন্য সমান বেতন দেওয়া নিচের কিসের সঙ্গে যুক্ত? চারটে অপশন রয়েছে: জেন্ডার বায়াস, জেন্ডার ইকুইটি, জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ডিভিশন। তো অবশ্যই এটা জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতার মধ্যে পড়ছে। সমান কাজের জন্য সমান বেতন মানে কোনো লিঙ্গের ভিত্তিতে অসম বেতন না দিয়ে প্রত্যেককে সমান যাতে বেতন দেওয়া হয়,
সেটা জেন্ডার ইকুয়ালিটির মধ্যে পড়ছে। পরবর্তী প্রশ্ন, জেন্ডার বায়াস কি? জেন্ডার বায়াস, বায়াস মানে কোনো কিছু পক্ষপাত করা বা ভুল করা, সেই জিনিসকে বায়াস বলা হয়। তিনটে অপশন রয়েছে, লিঙ্গের ভিত্তিতে পক্ষপাত করা, অর্থনীতিতে সমান অধিকার, আইনি পরিচয় এবং নারী পুরুষ উভয় লিঙ্গগত আচরণ। তো জেন্ডার বায়াস মানে নির্দিষ্ট লিঙ্গের প্রতি পক্ষপাত করা, যে এই কাজটা শুধু ছেলেদের জন্যই সংরক্ষিত বা এটা শুধু মেয়েদের জন্যই সংরক্ষিত, এটা কি বলা হয় জেন্ডার বায়াস। মানে লিঙ্গের দিক থেকে তাকে বিভিন্ন দিক থেকে বায়াস বা ফেভার করাকেই বলা হচ্ছে, পক্ষপাত করা হচ্ছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কি বলেছে। সংবিধানের কোন অনুচ্ছেদে লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও সমতার কথা বলা হয়েছে? চারটে অপশন রয়েছে, অনুচ্ছেদ 10 থেকে 12, অনুচ্ছেদ 11 থেকে 13, অনুচ্ছেদ 14 থেকে 16, অনুচ্ছেদ 18 থেকে 20। তো মনে রাখবে অনুচ্ছেদ 14 থেকে 16 এটা আমাদের সংবিধানে মৌলিক অধিকারের সাম্যের অধিকার রয়েছে, যেখানে আর্টিকেল 14 রয়েছে আইনের চোখে সবাই সমান, আর্টিকেল 15 অনুযায়ী রয়েছে যে আইনের চোখে নয় সামাজিক দিক থেকে সবাই সমান, এবং আর্টিকেল 16 অনুযায়ী সরকারি চাকরিতে সমান অধিকারের কথা বলা হয়েছে। অর্থাৎ তিনটেই যে সমান অধিকারের কথা বলা হয়েছে, সেই তিনটের মধ্যেই কিন্তু লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং সমতার কথা বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, লিঙ্গ পরিমাণ, লিঙ্গ ব্যবধান কি পরিমাপ করে? যে জেন্ডার ডিফারেন্স রয়েছে কি পরিমাপ করে? চারটে অপশন রয়েছে, লিঙ্গভিত্তিক সুযোগ অধিকার, অসমতা, মহিলাদের অধিকার, পুরুষদের দায়িত্ব, কোনোটিই না। তো অবশ্যই লিঙ্গ ব্যবধানের মাধ্যমে আমরা এটাই দেখতে পাই, লিঙ্গভিত্তিক সুযোগ সুযোগ অধিকার এবং অসমতা, বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের বিশেষ অধিকার দেওয়া রয়েছে, পুরুষদের দেওয়া নেই। আবার অনেক জায়গায় পুরুষদের বিশেষ অধিকার দেওয়া হয়েছে, মেয়েদের নেই, পুরুষরা অধিক সুবিধা পায়, অনেক সময় মেয়েরা অধিক সুবিধা পায়। অর্থাৎ এই যে লিঙ্গ ব্যবধান, জেন্ডার ডিফারেন্স, এটা পরিমাপ করা হয় লিঙ্গ ব্যবধানের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন কি, নারী ক্ষমতায়ন বা ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে কি বোঝানো হয়? চারটে অপশন রয়েছে, নারীর ওপর নিয়ন্ত্রণ, অপশন বি বলেছে নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি, অপশন সি রয়েছে নারীর গৃহবন্দিত্ব, অপশন ডি রয়েছে মাতৃতান্ত্রিক সমাজ। তো ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়নের কথার অর্থই হলো নারীদের অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষার দিক থেকে তাদের ক্ষমতায়ন করা, মানে নারীকে বিভিন্ন দিক থেকে এম্পাওয়ার্ড করা বা ক্ষমতা দেওয়া। তারা বিভিন্ন ব্যবসা থেকে শুরু করে, জব থেকে শুরু করে, সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে সবকিছুতে এখন কিন্তু মেয়েরা এগিয়ে চলছে। এটা কি বলেছে, ওমেন এম্পাওয়ারমেন্ট আর নারী ক্ষমতায়ন। পরবর্তী প্রশ্ন কি বলেছে, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কত সালে শুরু হয়েছিল? একটা অপশন রয়েছে 2013, 14, 15, 16। তো প্রত্যেকেই জানি নরেন্দ্র মোদী 2015 সালে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটা শুরু করেছিলেন, যার মাধ্যমে সুকন্যা সমৃদ্ধি যোজনা হিসেবে পোস্ট অফিসে তোমাদের এসএসএ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট হয়েছে, যার মাধ্যমে তোমরা তোমাদের মেয়েদের জন্য হাই ইন্টারেস্ট রেটে টাকা জমা রাখতে পারো, যেটা 18 বছর পর্যন্ত তোমার বাচ্চা যতদিন ম্যাচিওর হচ্ছে ততদিন তুমি জমা করতে পারো বার্ষিক সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা। তো এটা তোমার বাচ্চা জন্মানোর 6 মাস বা দুদিন থেকে 4 দিন, অর্থাৎ আধার কার্ড হওয়ার সাথে সাথে তোমরা এই অ্যাকাউন্ট করে নিতে পারো, 18 বছর পর্যন্ত রাখতে পারো। তবে 10 বছর পেরিয়ে গেলে কিন্তু আর বাচ্চার এই প্রকল্প করা যায় না। অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব যদি কারো মেয়ে হয় তাহলে সুকন্যা সমৃদ্ধিতে তোমরা টাকা জমা শুরু করতে পারো। পরবর্তী প্রশ্ন, ভারতে কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে কোন আইন প্রণয়ন করা হয়েছে? বিভিন্ন কর্মক্ষেত্রে মহিলাদের দেখা যায় যৌন হয়রানির শিকার হতে হয়, তার জন্য কোন আইন রয়েছে? চারটে অপশন রয়েছে, পস আইন, পস্কো আইন, পিসিপিএনডিটি অ্যাক্ট, আর কোনোটিই না। তো মনে রাখবে অ্যান্সার হবে পস আইন, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক। এই আইন কিন্তু কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে এই আইন প্রণয়ন করা হয়েছে। আর পস্কো অ্যাক্ট যেটা 18 বছরের কম বয়স্ক কোনো মহিলা বা কোনো মেয়েকে যদি কেউ রেপ বা কোনো রকমের যৌন হয়রানি করে, তো সেটাকে কিন্তু খুব স্ট্রিক্ট ভাবে মনিটরিং করা হয়, তার জন্য রয়েছে পস্কো অ্যাক্ট। অর্থাৎ 18 বছরের কম বয়সী কোনো মহিলার যদি কেউ শ্লীলতাহানি করে, সেক্ষেত্রে সেটা কিন্তু কনভিক্টেড হবে অন্য কোনো 18 বছরের বেশি মহিলার থেকে। তো সেই কারণে পস্কো অ্যাক্ট কিন্তু বর্তমানে খুব বেশি স্ট্রিক্ট করা হয়েছে। যাই হোক, পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নারীর প্রতি সম্মান মৌলিক কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে? চারটে অপশন রয়েছে, অনুচ্ছেদ 30, 42, 51 এ ই, অনুচ্ছেদ 60 এর এ। তো মনে রাখবে
মৌলিক কর্তব্যের উল্লেখ করা রয়েছে অনুচ্ছেদ 51 এ তে। তো আমাদের সংবিধানের যে আর্টিকেল 51 এ রয়েছে, যেখানে মৌলিক কর্তব্য ইনক্লুডেড রয়েছে, এটা কিন্তু মূল সংবিধানে ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। এরপর 2002 সালে আরো একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। তাই কারণে বর্তমানে মৌলিক কর্তব্য কিন্তু 11টা রয়েছে, প্রত্যেকটা আর্টিকেল 51 এর মধ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, বাল্য বিবাহ নিরোধে আইন দ্বারা নির্ধারিত বয়স কত? যে বাল্য বিবাহ রোধ করার জন্য মেয়ে এবং ছেলেদের কত বয়স নির্ধারণ করা রয়েছে? চারটে অপশন রয়েছে, ছেলেদের 18, মেয়েদের 16, ছেলেদের 20, মেয়েদের 18, ছেলেদের 21, মেয়েদের 18, ছেলেদের 22, মেয়েদের 19। তো প্রত্যেকেই জানি ছেলেদের বয়স 21 এবং মেয়েদের বয়স 18 করা হয়েছে। এর নিচে বিবাহ কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। পণ প্রথা বিরোধী আইন বা ডাউরি প্রহিবিশন অ্যাক্ট কত সালে পাস হয়? চারটে অপশন রয়েছে, 1958, 1961, 1968, 1972। তো ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961 সালে জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার থাকাকালীন এই আইন কিন্তু পাস হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি বলেছে, কত অনুচ্ছেদে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে ভোটাধিকারের কথা বলা রয়েছে? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, যেখানে যে কোনো ধর্ম বর্ণ বা জাতি লিঙ্গ বিশেষে সবাই ভোট দিতে পারে। চারটে আর্টিকেল রয়েছে, 315, 326, 330, 350। তো এর মধ্যে 326 নাম্বার আর্টিকেলের মাধ্যমে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ভোটাধিকারের কথা কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, জাতীয় নারী দিবস কবে পালন করা হয়? চারটে অপশন রয়েছে, 13ই ফেব্রুয়ারি, 8ই মার্চ, 21শে এপ্রিল, 18ই মে। অনেকে বলতে পারো স্যার উত্তর ভুল রয়েছে, আমরা তো জানি 8ই মার্চ। তো এক্ষেত্রে অ্যান্সার কিন্তু 8ই মার্চ হবে না, অ্যান্সার হবে 13ই ফেব্রুয়ারি। কারণ 8ই মার্চ রয়েছে আন্তর্জাতিক নারী দিবস, 13ই ফেব্রুয়ারি জাতীয় নারী দিবস, যেটা সরোজিনী নাইডুর জন্মদিনে পালন করা হয়ে থাকে। এটা কেয়ারফুলি দেখবে, পরীক্ষায় যেন ভুল না হয়। পরবর্তী প্রশ্ন, জাতীয় মহিলা কমিশন কত সালে গঠিত হয়? চারটে অপশন রয়েছে, 1989, 1992, 1998, 1999। তো 1992 সালে ন্যাশনাল ওমেন কমিশন বা জাতীয় মহিলা কমিশন গঠন করা হয় মহিলাদের শিক্ষাগত এবং সামাজিকভাবে সুরক্ষা প্রদানের জন্য। পরবর্তী প্রশ্ন, জেন্ডার রোল কি? চারটে অপশন রয়েছে, নারী পুরুষের আচরণ, লিঙ্গভেদের সমাজ নির্ধারিত ভূমিকা, নারী এবং পুরুষের অর্থনৈতিক বৈষম্য এবং কোনোটিই না। তো জেন্ডার রোল এটাই, সমাজের লিঙ্গভেদের সমাজের নির্ধারিত ভূমিকা, মানে কোন জেন্ডার কোন কাজটা করবে সেটাকে জেন্ডার রোল বলা হচ্ছে। লিঙ্গ সমাজীকরণের ধারণা প্রথম কোথা থেকে পাওয়া যায়? তো প্রত্যেকেই জানি চারটে অপশন রয়েছে, পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, কোনোটিই না। যে কোনো ক্ষেত্রে সামাজিকরণের প্রথম ধাপ সেটা কিন্তু পরিবার হয়। তো লিঙ্গ সামাজিকরণ এটাও কিন্তু পরিবার থেকেই শেখানো হয়, যে সমাজের সেখানে ভাই বোন বা মা মাতা পিতা যে কোনো ধরনের মহিলার সাথে যে আচরণ বা যে কোনো পুরুষের সাথে যে আচরণ সেটা কিন্তু প্রথমে পরিবারেই শেখানো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সরকারি কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি কত সপ্তাহের জন্য দেওয়া হয়? প্রেগনেন্সি অবস্থায় সর্বোচ্চ কত দিনের জন্য ছুটি দেওয়া হয়? চারটে অপশন রয়েছে, 12 সপ্তাহ, 20 সপ্তাহ, 24 সপ্তাহ, 26 সপ্তাহ। প্রত্যেকেই জানি এটা প্রায় আমাদের 5 মাসের একটা ছুটি থাকে, 26 সপ্তাহ, 26 উইক, এটা আমাদের ছুটি থাকে। তো প্রত্যেকেই এরা সম্পর্কে জানো যে 26 সপ্তাহের যে 6 মাসের যে ছুটি থাকে, 26 সপ্তাহ কিন্তু মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়ে থাকে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। ধন্যবাদ।